উপদ্বীপীয় মালভূমি, যার ইংরেজি হচ্ছে পেনিনসুলার প্লেটু। তো এটার লোকেশন হচ্ছে উত্তরে গাঙ্গেয় সমভূমি, উত্তর পশ্চিমে হচ্ছে আরাবল্লী পর্বত, আর উত্তর পূর্বে হচ্ছে রাজমহল পাহাড়, দক্ষিণে উপকূলীয় সমভূমি অর্থাৎ কোস্টাল প্লেন যেগুলো ওগুলো আছে তার মাঝখানে অবস্থান করছে। এবার এই অঞ্চলটির একটা অংশ গারো রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ দ্বারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি এটা ভালো করে খেয়াল করি ছবিটা দেখব, যেখানে মেঘালয় মালভূমি পড়ানোর সময় আমি বলেছিলাম কালকে যে মেঘালয় মালভূমি কিন্তু নর্দার্ন মাউন্টেনের মধ্যে ধরে না, কারণ ওটা কিন্তু একটা প্লেটু রিজিয়ন, মালভূমি অঞ্চল। তো প্লেটু রিজিয়ন অনেকে মনে করে যে এই যে জায়গাটা আছে অর্থাৎ এই যে পেনিনসুলার প্লেটু আর এই যে জায়গাটা আছে এই জায়গাটা একটা সময় একত্রে ছিল, ঠিক আছে। পরবর্তীকালে এখানে অনেকগুলো নদী, ফর এক্সাম্পল গঙ্গা, তো এই নদীগুলো এসে কী করছে, এটাকে ক্ষয় করে দিয়েছে। ক্ষয় করে এই অঞ্চলটাকে অর্থাৎ মেইন পেনিনসুলার প্লেটু থেকে এই যে মেঘালয় প্লেটু যেটা আছে বা নর্থ ইস্টার্ন প্লেটু যেটাকে বলে সেটাকে কিন্তু আলাদা করে দিয়েছে। ফলস্বরূপ এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, যে গ্যাপটা কিন্তু গারো রাজমহল গ্যাপ। অর্থাৎ মেঘালয়ের যদি এই দিকটা দেখি আমরা, তো এখানে একটা গারো পাহাড় আছে, আর যদি আমরা এদিকে দেখি এখানে একটা রাজমহল পাহাড় আছে, তো মাঝখানে তৈরি হয়েছে ওই জন্য গারো রাজমহল গ্যাপ। আর যেহেতু মালদা জেলাটা এর মধ্যে পড়ছে, তো ওই জন্য অনেক সময় একে মালদা গ্যাপও বলা হয়, ঠিক আছে। তো এখানকার কয়েকটা বৈশিষ্ট্য আছে, মানে এটা হচ্ছে বৃহত্তম এবং প্রাচীনতম, সবথেকে প্রাচীন। সিলার রক্সের পিডিএফটা আমি অর্ধেক হয়েছে কমপ্লিট করা, যখন পড়াবো রক্সটা পড়া কিন্তু ইন্ডিয়ান রক সিস্টেমটা পড়া খুব দরকার, কারণ রক সিস্টেমটা পড়লে না খনিজ সম্পদের একটা আইডিয়া হয়ে যায়, ঠিক আছে, যে কোন জায়গায় কোন রক্স কোন খনিজ তৈরি করে সেটা যদি আমরা বুঝে যাই তাহলে তো আমরা বলতে পারবো যে আচ্ছা এই জায়গা তো হবে না, এই রাজ্যে তো এই খনিজ তৈরির পরিবেশ নেই। তো ওই জন্য রক সিস্টেমটা খুব পড়া দরকার ইন্ডিয়ার। তো রক সিস্টেমে দেখবো যে এখানে প্রি ক্যাম্ব্রিয়ান যুগে তৈরি হয়েছে এই জায়গাটা, সব থেকে প্রাচীন, অনেক দিন আগে, পৃথিবী তৈরির প্রায় সমসাময়িক, ঠিক আছে, সময়ে এই এটা কিন্তু তৈরি হয়েছিল, ওই জন্য বলছে এটাকে প্রাচীনতম, ঠিক আছে। এটি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, মেইনলি আগ্নেয় শিলা, তবে কিছু কিছু জায়গায় রূপান্তরিত শিলাও আছে। এটি গঠিত হয়েছিল আর্কিয়ান থেকে আপার কার্বনিফেরাস পিরিয়ড পর্যন্ত, ঠিক আছে, বা প্রি ক্যাম্ব্রিয়ান যুগে। এটা রক সিস্টেমে ভালো করে পড়বো আমরা। এর গড় উচ্চতা এত, আর উত্তর দক্ষিণে বিস্তার এত, পূর্ব পশ্চিমে বিস্তার এত, অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তারটা একটু বেশি। অঞ্চলটির ঢাল পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে। যখন আমরা দক্ষিণের নদীগুলো পড়বো তখন দেখবো যে হিমালয় পাহাড়, এই ওয়েস্টার্ন ঘাট থেকে কিছু নদী উৎপন্ন হয়েছে, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, যে নদীগুলো তৈরি হয়ে এখানে সমুদ্রটা কাছে ছিল, তা সত্ত্বেও তারা তৈরি হয়ে কিন্তু এদিকে প্রবাহিত হয়েছে। এর মেইন কারণ হচ্ছে ঢালটাই হচ্ছে পশ্চিম দিকে পূর্ব দিকে। কিছু কিছু নদী আছে যারা পাহাড়ের এই প্রান্তে তৈরি হয়েছে পশ্চিমঘাট পর্বতে, তারাই কেবলমাত্র অল্প পথ বেয়ে এ জায়গায় পড়েছে অর্থাৎ আরব সাগরে, কিন্তু বেশিরভাগ নদীগুলো কিন্তু এদিকে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তো এগুলো আমরা দেখতে পাবো পরে। তো ইভলিউশন এটা কেমন করে তৈরি হয়েছে আমি বলে দিলাম, যেটা একটা কারণ যে ওরকম করে গ্যাপ হয়ে মাঝখানে আলাদা করে দিয়েছে, ওটা তো আলাদা করেছে, কিন্তু যদি আমরা ভাবি দেখি তো এটা কীভাবে তৈরি হয়েছে, তো একটা হটস্পটের কথা এখানে আসে, রিইউনিয়ন হটস্পট। একবার একটা পরীক্ষায়, সেট পরীক্ষায় আর কি, একটা কোশ্চেন আসছিল যে এর মধ্যে কোনটা হটস্পট নয়, সেখানে অপশন ছিল রিইউনিয়ন। তো রিইউনিয়ন কিন্তু একটা হটস্পট যেটা ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, ঠিক আছে। তো আমরা জানি যে ইন্ডিয়ার যে অংশটা আছে দক্ষিণের হিমালয় পর্বতের নিচের অংশটা, সেটা কিন্তু একটা সময় আফ্রিকার কাছে ছিল। তো আফ্রিকা থেকে ধীরে 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 এরকম করে আসছে। তো আস্তে আস্তে মাঝখানে একটা তারা রিইউনিয়ন হটস্পটের উপর দিয়ে যায়, অর্থাৎ ভূখণ্ডটা, ঠিক আছে। এবং রিইউনিয়ন হটস্পটের সামনের দিকটা, পাশের দিকটা সব তো চলে যায়, কিন্তু যখনই এই গাঙ্গেয় এই অঞ্চলটা আসে, অর্থাৎ হচ্ছে এই পেনিনসুলার প্লেটুর এই জায়গাটা, তখন এটা ছিল দুর্বল জায়গা। ফলে কি করে ওই হটস্পটটাকে মানে ছিদ্র করে সেখান থেকে কিন্তু অনেক আগ্নেয়গিরি বের হয়ে যায়, বের হয়ে কিন্তু এই অঞ্চলটা তৈরি করেছে। অনেক কারণ আছে, তবে এটাও একটা কারণ। তো রিইউনিয়ন হটস্পট কিন্তু এর উৎপত্তির সাথে জড়িত, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু নদী এখানে ফরমেশন করে জমা হয়েছে, ঠিক আছে, তো এগুলো জানা উচিত। এবার আছে ক্লাসিফিকেশন মেইনলি। তো ক্লাসিফিকেশন যখন আমরা পড়বো, পেনিনসুলার প্লেটু অনেকের মাথা খারাপ করে দেয়। তো পেনিনসুলার প্লেটু বা উপদ্বীপীয় মালভূমিতে অ্যাকচুয়ালি দুই প্রকারের ভূমিরূপ দেখা যায়। একটা হচ্ছে মালভূমি অঞ্চল বা প্লেটু অঞ্চল, ঠিক আছে, মালভূমি অঞ্চল বা প্লেটু অঞ্চল। আর একটা হচ্ছে হিল রিজিয়ন, অর্থাৎ তার তুলনায় একটু উঁচু, কিন্তু পর্বতের তুলনায় আবার উচ্চতা কম। তো মালভূমি মানে তো আমরা জানি যে মাথা চ্যাপ্টা হবে, এরকম সমভূমি হবে, উঁচু হবে, কিন্তু তার মাথাটা আবার চ্যাপ্টা হবে, ঠিক আছে। আর হিল মানে হচ্ছে মাথাটা চ্যাপ্টা হবে না, মাথাটা এরকমই হবে, কিন্তু উচ্চতা অনেক কম হবে, পর্বতে যেরকম উচ্চতা হয় সেরকম হবে না। তো পেনিনসুলার প্লেটু, যেটা এখানে যেগুলো প্লেটু আছে আর কি, প্লেটুগুলো মেইনলি চার প্রকারের হয়ে থাকে, অর্থাৎ চার ধরনের প্লেটু এখানে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, অর্থাৎ মধ্য ভারতের উচ্চভূমি। একটা হচ্ছে ডেকান প্লেটু, অর্থাৎ দাক্ষিণাত্যের মালভূমি। নর্থ ইস্টার্ন প্লেটু বা ওই যে মেঘালয়ান প্লেটু যেটা আর কি, মেঘালয়ের যেটা আছে। আর একটা আছে বাস্তার প্লেটু, ঠিক আছে। আর যদি হিলগুলো দেখি তো মেইনলি আরাবল্লী
বিন্ধ্য, সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট, এই কিন্তু 5 প্রকারের রেঞ্জ আছে এখানে। মানে রেঞ্জ মানে একটা বড় পর্বতশ্রেণী। এর মাঝখানে আবার ছোটো ছোটো পাহাড় আছে, যেমন আমরা দেখছিলাম যে লেজার হিমালয়া, পীরপাঞ্জাল, ধরলাধর, নাকটিব্বা, মুসৌরি এরকম একাধিক শ্রেণীতে বিভক্ত। তো এখানেও ওরকম বিন্ধিয়ান পর্বত, সাতপুরা পর্বত, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, এগুলো কিন্তু ছোটো 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 অনেকগুলো হিল কিন্তু বিভক্ত আছে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তবে সমগ্রটাকে একত্রে আরাবল্লী রেঞ্জ বলা হচ্ছে, বিন্ধ্য রেঞ্জ বলা হচ্ছে, সাতপুরা রেঞ্জ বলা হচ্ছে এরকম। তো যদি গোটা ইন্ডিয়ার সাপেক্ষে আমরা দেখি, এগুলো কিন্তু পরের ওই যে আমি দেখালাম একটু আগে, ওই পিডিএফটা কিন্তু এগুলোই আছে, মাউন্টেনগুলো আলাদা করে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সাজাতে দেয়। তো যদি আমরা মেইনলি গোটা ইন্ডিয়ার সাপেক্ষে দেখি, তো ইন্ডিয়াতে মেইনলি 5 প্রকারের কিন্তু মাউন্টেন রেঞ্জ আছে, বা মাউন্টেন বা হিল রেঞ্জ আছে। একটা উপরে আছে ট্রান্স হিমালয়, যার আবার অনেকগুলো ভাগ আছে, কারাকোরাম, লাদাখ, জাসকার। তারপর আছে হিমালয়ান রেঞ্জ, যার আবার 3টা ভাগ আছে, অর্থাৎ উত্তরে হচ্ছে এর কী বলে যে গ্রেট হিমালয়, লেজার হিমালয়, মিডিল হিমালয় গেল। তারপরে আছে এরকম করে আরাবল্লী উত্তর দক্ষিণে, তারপরে আছে এরকম বিন্ধ্য, তারপরে আছে সাতপুরা, তারপরে এখানে আছে কি পশ্চিম ঘাট, আর আছে পূর্ব ঘাট। অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা মেইনলি কিন্তু মেজর রেঞ্জ আছে। তো এই রেঞ্জগুলো থেকেই আবার ছোটো ছোটো ভাগ আছে, যেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এগুলো আমরা ধীরে ধীরে পড়বো এবার। তো প্রথমে প্লেটো রিজিয়ন থেকে পড়ি। তো প্লেটো রিজিয়ন আমি কী বললাম, যে প্লেটো রিজিয়ন 4টা আছে। একটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, একটা হচ্ছে ডেকান প্লেটু, একটা হচ্ছে নর্থ ইস্টার্ন প্লেটু, একটা হচ্ছে বাস্তার প্লেটু, ঠিক আছে, যাকে অনেক সময় দণ্ডকারণ্য অঞ্চলও বলা হয়। তো সেন্ট্রাল হাইল্যান্ড যেটা আছে, অর্থাৎ মধ্য ভারতে যেটা উচ্চভূমি, এর আবার কতগুলো ভাগ আছে। একটা হচ্ছে মারোয়ার, একটা হচ্ছে মালব, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, যেটা থেকে কোশ্চেন আসে। এই যে বাঘেলখণ্ডের উপর দিয়ে কিন্তু কী বলে যে 2টা রেখা মিলিত হয়েছে, অর্থাৎ এদিকে ট্রপিক অফ ক্যান্সার আর এদিক থেকে আমাদের স্ট্যান্ডার্ড টাইম লাইন যেটা। তা হচ্ছে ছোটোনাগপুর প্লেটু, এই কয়েকটা কিন্তু এর ভাগ আছে। ঠিক ওরকম ডেকান প্লেটুর 3টা ভাগ আছে, মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা। কিন্তু নর্থ ইস্টার্ন প্লেটের ওরকম সেরকম ভাগ নেই, আর বাস্তার প্লেটেরও সেরকম ভাগ নেই। তবে বাস্তার প্লেটু থেকে একটা কমন কোশ্চেন যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে একমাত্র প্লেটু যেটা 4টা রাজ্যের মধ্যে আছে, 4টা রাজ্যের মধ্যে, বাকি কোনো আর এরকম প্লেটু নেই। পরে পড়ার সময় দেখবো যে 4টা রাজ্যের মধ্যে বিস্তৃত একমাত্র প্লেটু বাস্তার প্লেটুটা, যেটা কিন্তু 4টা রাজ্যের মধ্যে আছে। তো কোন 4টা রাজ্যের মধ্যে আছে সেটা অনেক সময় জিজ্ঞেস করে। তো সেন্ট্রাল হাইল্যান্ড কী, অর্থাৎ সেন্ট্রাল হাইল্যান্ড বলতে অ্যাকচুয়ালি আমরা কী বুঝি, তো মনে রাখতে হবে নর্মদা নদীর উত্তরে, নর্মদা নদী গেছে এরকম করে, তো নর্মদা নদীর উত্তরের যে অংশটা আছে, আর এদিকে তো আমাদের এরকম করে উত্তরে সমভূমি আছে, অর্থাৎ উত্তরে সমভূমি থেকে শুরু করে নর্মদা নদী পর্যন্ত এই যে মিডিলের অংশটা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড বা মধ্য ভারতের উচ্চভূমি, মধ্য ভারতের উচ্চভূমি। তো লোকেশনটা অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে। তো আমরা বলে দেবো যে নর্মদা নদীর উত্তর থেকে শুরু করে উপরে শিবালেক বলছি, উত্তরে সমভূমি পর্যন্ত বিস্তৃত। এটি পশ্চিমে আরাবল্লী পর্বত, অর্থাৎ পশ্চিমে একটা পর্বত আছে আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতের এই পার্টটা তো আমরা দেখলাম যে ওটা উত্তরে সমভূমির মধ্যে পড়ছে। আর দক্ষিণে সাতপুরা পর্যন্ত কিন্তু, পর্বতমালা পর্যন্ত কিন্তু এর অবস্থান। তো এগুলো ধীরে ধীরে দেখবো। এর আবার ভাগ আছে মারোয়ার প্লেটু, মালব প্লেটু, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, ছোটনাগপুর প্লেটু, ঠিক আছে। প্রত্যেকটার এক একটা কী টার্ম আছে, সেই কী টার্মগুলো বুঝতে হবে। কিন্তু তার আগে আমাদের লোকেশনগুলো বুঝতে হবে, যে লোকেশনগুলো কোথায় আছে। তো এটা হচ্ছে আরাবল্লী পর্বত, যেটা উত্তর দক্ষিণে বিস্তৃত। আরাবল্লী পর্বতের এখানে যে একটা আছে, সেটা হচ্ছে মারোয়ার, ঠিক আছে। মারোয়ারটা এসেছে মারোয়ারি থেকে। মারোয়ারি জানি আমরা, মারোয়ারিরা খুব বড় লোক হয়। তো এখানে না 2 ধরনের আগে এরকম মানুষ থাকতো রাজস্থানে, একটা হচ্ছে মারোয়ারি, আর একটা হচ্ছে তারাই, যাদের হচ্ছে এই দিকটাতে বসবাস করতো আরাবল্লীর পর্বতের কাছাকাছি, যাদের ভালো কৃষিকাজ হতো, পশুপালন থাকতো এরকম। তো তখন এই মারোয়ারিরা যে ছিল, মারোয়ারিরাই তুলনামূলকভাবে গরিব ছিল, ওদের কোনো কাজ নেই, কারণ ওরা মরুস্থলীর ওই দিকটাতে থাকতো। আর যারা কৃষিকাজ করতো তাদের দিন আনে দিন খায় ভালো চলে যাচ্ছিলো। ফলে মারোয়ারিরা তখন কী করলো, বেচারাদের কিছু নাই, কৃষিকাজ হচ্ছে না, তখন তারা ব্যবসা শুরু করলো। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এরা সবথেকে বড় ব্যবসায়ী, ঠিক আছে। ওই অনেক সময় অভাব হলেও ওটা একটা ভালো। তো মারোয়ারি থেকেই, যেহেতু মারোয়ারিদের অবস্থান ছিল, মারোয়ারিদের উৎপত্তি কিন্তু রাজস্থান থেকেই, তো মারোয়ারি থেকেই কিন্তু মারোয়ার প্লেটুটার ধারণা এসেছে। তো মনে রাখতে হবে মারোয়ার প্লেটু, আরাবল্লী পর্বত, আর একটা এখানে আছে মধ্য ভারতের পাথার, এখানে দেখা নাই ঠিক, কিন্তু আরাবল্লী পর্বত, আর এই জায়গায় একটা আছে এরকম করে মারোয়ার প্লেটু, আর এখানে আছে মধ্য ভারতের পাথার, হয়তো নোটের মধ্যে লেখা আছে, ছবির মধ্যে নাই। তো মধ্য ভারতের পাথার আর আরাবল্লী প্লেটু, এর মাঝখানে অবস্থান করছে কিন্তু মারোয়ার, ঠিক আছে। মারোয়ারের পর, অর্থাৎ মধ্য ভারতের পাথারের ঠিক পরে একটা জায়গা আছে যার নাম হচ্ছে মালব প্লেটু। তাহলে মারোয়ার, মালব বা মালোয়া, ঠিক আছে। মালবের পর আছে বুন্দেলখণ্ড আছে, তারপর কিন্তু আছে বাঘেলখণ্ড। তো এই বুন্দেলখণ্ড, মারোয়ার, মালব তো মনে থাকবে, মারোয়ার মানে রাজস্থানের দিকে মারোয়ারি, ঠিক আছে। আর মালব মানে হচ্ছে মারোয়ারের পরে
কিন্তু বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ডের মধ্যে সবার হয়ে যায় গোলমাল। তো মনে রাখতে হবে বুন্দেলখণ্ড হচ্ছে পশ্চিম দিকে আর পূর্ব দিক হচ্ছে বাঘেলখণ্ড। মনে রাখবো কী করে? কারণ এর পূর্ব দিকেই আমাদের কী আছে, সুন্দরবন। সুন্দরবনে পাওয়া যায় বাঘ, তো পূর্ব দিকে বাঘ পাওয়া যায়, সুতরাং এটা বাঘেলখণ্ডটা পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে, পূর্ব দিকে বাঘ পাওয়া যায়, সুতরাং বাঘেলখণ্ড পূর্ব দিকে অবস্থিত, এটুকু মনে রাখতে হবে। তো গেল বুন্দেলখণ্ড বাঘেলখণ্ড গেল। তারপরে একটা প্লেটু আছে যেটা নাম হচ্ছে ছোটনাগপুর প্লেটু। ঠিক আছে, আর ঠিক তার নিচের দিকে আমরা যদি দেখি এই জায়গায় নর্মদা নদীর আশেপাশে, ম্যাপগুলোতে এরকম এরকম থাকতে পারে কিন্তু এরকম, সেটা হচ্ছে কিন্তু দণ্ডকারণ্য প্লেটু। একটা কথা মনে রাখতে হবে, দণ্ডকারণ্য প্লেটু কিন্তু সেন্ট্রাল ইয়ের মধ্যে পড়ে না আর কি। ও আচ্ছা, আমি এটা কেন পড়াচ্ছি এখন? ছোটনাগপুর প্লেটু পর্যন্তই তো, এগুলো ভাগ তো আমরা এখন তো মধ্য ভারতের উচ্চভূমি পড়ছি। তো মধ্য ভারতের উচ্চভূমি তো এগুলোই আছে, যে একটা হচ্ছে কি মারোয়ার, মালব, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড আর হচ্ছে ছোটনাগপুর প্লেটু। এবার এগুলো কী কী কারণে বিখ্যাত ম্যাপে দেখে নিলাম, এবার নোটের মধ্যে দেখি। তো মারোয়ার হচ্ছে ইস্টার্ন পার্ট অফ আরাবলি রেঞ্জ, যেটা আমরা বললাম আরাবলি পর্বতের পূর্ব দিকে রাজস্থানের মধ্যে অবস্থিত। মধ্য ভারতের পাথারের এর পূর্বে মধ্য ভারতের পাথার, অর্থাৎ এখানে যেটা আছে তার ঠিক পূর্ব দিকে আছে একটা মধ্য ভারতের পাথার। পাথার মানে সমভূমির মতো আর কি। ঠিক আছে, এবার আছে মালব প্লেটু। তো বিটুইন দ্য বিন্ধ্যান রেঞ্জ, অর্থাৎ এর এদিকে আছে বিন্ধ্য পর্বত আর এদিকে আছে আরাবল্লী পর্বত, বা আমরা বলতে পারি মধ্য ভারতের পাথার। এর মাঝখানে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে মালব প্লেটু। তো এখানে অনেকগুলো নদী গেছে, যে নর্মদা নদী, তাপ্তি নদী, মাহি নদী, চম্বল নদী, বেতুয়া নদী, এগুলো। এটা হচ্ছে ত্রিভুজাকৃতি, অর্থাৎ এটা দেখতে এরকম কিন্তু ত্রিভুজের মতো। এবার হচ্ছে ঢাল হচ্ছে উত্তর থেকে দক্ষিণমুখী, এই ঢালটা উত্তর থেকে দক্ষিণমুখী। এটি লাভা প্রবাহের ফলে তৈরি হয় বলে একে অনেক সময় ব্ল্যাক সোয়েল দেখা যায়। এর মধ্যে কিন্তু অনেক সময় ব্ল্যাক সোয়েল দেখা যায়। তো এগুলো একটাও ইম্পর্ট্যান্ট পয়েন্ট নয়, মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে কিন্তু এটাই, যে এটার হচ্ছে মারোয়ার প্লেটুর পূর্ব দিকে অবস্থিত, কারণ অবস্থানগুলো থেকে অনেক সময় কোশ্চেন আসে। এবার আছে বুন্দেলখণ্ড অ্যান্ড বাঘেলখণ্ড। তো এখানকার যতগুলো আছে সব থেকে যদি বেশি কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে এই বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড থেকেই জিজ্ঞেস করে। তো বুন্দেলখণ্ড কি? বুন্দেলখণ্ড আমরা দেখলাম যে পশ্চিমের দিকে অবস্থিত। তো পশ্চিমের এর উপরের অংশটা কিছুটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, ঠিক আছে, আর নিচের দিকের অংশটা পড়ে মধ্যপ্রদেশের মধ্যে। তাহলে এই জন্যই বলে যে বুন্দেলখণ্ড কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমানা বরাবর অবস্থান করছে। তাহলে যদি বলে বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড এই দুটার মধ্যে কোনটা দুটা রাজ্যের মধ্যে অবস্থান করছে, তাহলে আমাদের বলতে হবে যে সেটা হচ্ছে এই যে বুন্দেলখণ্ড। বোঝা গেল? অতিরিক্ত ক্ষয় কাজের প্রধান কাজ সেমি এরিড রিজিয়ান, অর্থাৎ প্রায় শুষ্ক জায়গা, জলবায়ুর জন্য কৃষিকাজ অনুর্বর। তো মেইন হচ্ছে এর অবস্থানটা উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের মাঝখানে অবস্থান করছে। বাঘেলখণ্ড কি? নর্দার্ন অফ মৈকাল প্লেটু, অর্থাৎ দেখবো যে আমরা মৈকাল প্লেটু আছে, একটা মৈকাল রেঞ্জ আছে, মৈকালের উপরের দিকে এর অবস্থান। এটা মেইনলি মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থান করছে। এর উত্তরে একটা নদী আছে সোন নদী এবং দক্ষিণে একটা নদী আছে মহানদী, এর মাঝখানে এটা কিন্তু অবস্থান করছে। এখানে কিন্তু লাইমস্টোন, স্যান্ডস্টোন, গ্রানাইট এই সমস্ত পাওয়া যায়। তো বাঘেলখণ্ড একটা রাজ্যে অবস্থান করছে, বুন্দেলখণ্ড কিন্তু দুটা রাজ্যে অবস্থান করছে সীমানা বরাবর। বাঘেলখণ্ড হচ্ছে পূর্ব দিকে, বুন্দেলখণ্ড হচ্ছে পশ্চিম দিকে। এরপর আছে ছোটনাগপুর, যেটা ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ আর ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে বিরাজ করছে। এর মধ্যে আছে সোন নদী, দামোদর নদী, আর পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালটা খাড়াই, এই জন্য আমাদের দামোদর নদটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এছাড়া এখানে সুবর্ণরেখা নদীও কিন্তু প্রবাহিত হয়। গন্ডোয়ানা যুগের খনিজ পাওয়া যায় এই অঞ্চলে, গন্ডোয়ানার সময়কার খনিজ, যেমন রাজমহল পাহাড়। ঠিক আছে, এখানে রয়েছে রাজমহল পাহাড়। তো আমরা জানি ছোটনাগপুর এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর খনিজ পাওয়া যায়, খনিজ ভাণ্ডার এরকম, দেখলে যে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কী কী দেখলাম? মারোয়ার, মালব, ঠিক আছে, তারপর হচ্ছে বুন্দেলখণ্ড, নিচে আছে বাঘেলখণ্ড, আর এদিকে হয়ে গেলো ছোটনাগপুর প্লেটু, যার মধ্যে আছে রাজমহল পাহাড়। এবার আছে ডেকান প্লেটু, অর্থাৎ একটা ডিভিশন আমরা পড়লাম মধ্য ভারতের উচ্চভূমি, ঠিক আছে, প্লেটু রিজনের মধ্যে। দ্বিতীয় পয়েন্ট চলে আসবো এবার ডেকান প্লেটু। তাহলে মধ্য ভারতের উচ্চভূমিটা তো ইয়ের উত্তরে অবস্থান করছে নর্মদা নদীর, তাহলে নর্মদা নদীর দক্ষিণে যেটা অবস্থান করছে ত্রিভুজের মতো, উল্টানো ত্রিভুজের মতো, অর্থাৎ এরকম টাইপের, ঠিক আছে। এই যে ডেকান, এটা এরকম যে দেখি আমরা, তো এটা ত্রিভুজের মতোই হয়, সেটা কিন্তু হচ্ছে ডেকান প্লেটু। তাহলে ডেকান প্লেটুর অবস্থান কিন্তু নর্মদা নদীর দক্ষিণে, এটা মনে রাখতে হবে। অঞ্চলটি অগ্নুৎপাতের ফলে তৈরি হয় এবং সিঁড়ির মতো গঠনযুক্ত ভূমিরূপ দেখা যায়, অর্থাৎ ডেকান ট্র্যাপ যেটা আমরা বলি দাক্ষিণাত্যের সিঁড়ি, এই জন্য কিন্তু বলা হয়। উৎপন্ন নদীগুলি বেশিরভাগ ওই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত, কারণ এই অঞ্চলটার ঢালই হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। যেহেতু এখানে ব্ল্যাক সোয়েল পাওয়া যায় সেজন্য এখানে প্রচুর পরিমাণে তুলো চাষ হয়, এছাড়া কিছু খনিজ সম্পদও পাওয়া যায়, জলবিদ্যুৎ উৎপাদন হয় এখানে এরকম। তো মেইন যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে এর ডিভিশনটা, মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে তিনটা রাজ্য জুড়ে অবস্থান করছে, এই জন্য তিনটা নাম, একটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটু, কর্ণাটক প্লেটু, তেলেঙ্গানা প্লেটু। তো আমরা যদি দেখি
আচ্ছা, মাঝখানে থেকে গেল নর্মদা নদী, এর উত্তরে থেকে গেল সেন্ট্রাল হাইল্যান্ড, আর মাঝখানে হচ্ছে এই ডেকান প্লেটু। এই ডেকান প্লেটুর এই দিকের অংশটা মহারাষ্ট্র, ঠিক আছে, নিচের অংশটা কর্ণাটকা, আর এদিকেরটা পূর্ব দিকেরটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য জুড়ে কিন্তু অবস্থান করছে। তো মহারাষ্ট্র প্লেটু মহারাষ্ট্র জুড়ে অবস্থান করছে, ঠিক আছে। এখানে ব্যাসাল্টিক রক পাওয়া যায়, অর্থাৎ ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। স্টেপ লাইক টোপোগ্রাফি দেখা যায়, অর্থাৎ সিঁড়ির মতো ভূমিরূপ দেখা যায়, সিঁড়ির মতো, ঠিক আছে। আর সিঁড়িগুলো কিন্তু উত্তর থেকে দক্ষিণে। কর্ণাটক রাজ্য জুড়ে অবস্থান করছে। তো এটা হচ্ছে বিশেষ কারণে একটা বিখ্যাত, যেটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে মালনদ আর ময়দান। তো কর্ণাটক প্লেটুটার ছবি আছে হয়তো, এই যে কর্ণাটক গোটা রাজ্যটাকে যদি আমরা দেখি, গোটা রাজ্যটাকেই খেয়াল করলাম, ঠিক আছে। তো গোটা রাজ্যটার মধ্যে 3 ধরনের ডিভিশন পাই আমরা। একটা হচ্ছে পূর্ব দিকের একদম পশ্চিম দিকের অংশটা, সেটা হচ্ছে কোস্টাল রিজিয়নের মধ্যে পড়ে, অর্থাৎ আমরা যখন পূর্ব উপকূল পশ্চিম উপকূল, তার মধ্যে কিন্তু এই কোস্টাল রিজিয়নটা পড়ে। তারপরে এই যে কোস্টাল রিজিয়ন হলো, এই অঞ্চলটা কোস্টাল রিজিয়ন। এর পরের যে অংশটা আছে সেটার নাম কিন্তু হচ্ছে মালনদ, ঠিক আছে, মালনদ, মালনদ, ঠিক আছে। আর তারপরে পূর্ব দিকের শেষ অংশটা যেটা রয়েছে তার নাম হচ্ছে ময়দান। আমরা প্রত্যেকে জানি ময়দান মানে হচ্ছে কি সমভূমি, ময়দান মানে মাঠ, ঠিক আছে। আমাদের ইসলামপুরে একটা ময়দান আছে, যেমন হচ্ছে ময়দানটার নাম যেন কী বলে, মেলার ময়দান না মেলা মাঠ না মেলা ময়দান এরকম বলে। তো ময়দান মানে হচ্ছে সমভূমি অর্থে ব্যবহার করা হয়। তো কোস্টাল রিজিয়ন তো কোস্ট অঞ্চলের উপকূলের কাছে আছে, এই জন্য কোস্টাল রিজিয়নের পর যে অংশটুকু আছে যেটা মালনদ, সেটা কিন্তু একটু উঁচু অঞ্চল, অর্থাৎ এটা মেনলি পশ্চিমঘাটের উপরের অঞ্চলটাকে বোঝাচ্ছে কিছুটা। আর তারপরে এই দিকটা আছে পূর্ব দিকে, যেখানে এই পশ্চিমঘাট পর্বত থেকে নদীগুলো বেরিয়ে একটা সমভূমির মতো ভূমিরূপ তৈরি করেছে, যেটাকে আমরা ময়দান নামে চিনি। তো মালনদ পশ্চিম দিকে, ময়দান পূর্ব দিকে, এটা যাতে সবার মনে থাকে। তো ওটা এখানে লেখা আছে যে এই অঞ্চলটা পশ্চিমের উঁচু নিচু, মানে পাহাড়ি অঞ্চল যেহেতু উঁচু নিচু হবেই, ঢেউ খেলানো হবেই, এই অঞ্চলটাকে মালনদ বলছে, ঘন জঙ্গল হবেই। অ্যান্ড ময়দান যেটা, সেটা হচ্ছে পূর্বের সমতল ভূমি। তো মালনদ কোন দিকে অবস্থিত, ময়দান কোন দিকে অবস্থিত, বা ডিরেক্ট জিজ্ঞেস করে মালনদ ময়দান কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো কর্ণাটকের মধ্যে। এবার একটা আছে তেলেঙ্গানা প্লেটু, নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা তেলেঙ্গানা রাজ্য জুড়ে অবস্থান করছে, ঠিক আছে। এখানে কয়েকটা নদী প্রবাহিত হয়েছে, যেমন গোদাবরী, কৃষ্ণা, পেন্নেরু, ঠিক আছে, এরকম 3টা নদী। এখানকার সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ঘাট, ঠিক আছে। এখানে কতগুলো ধাপে ধাপে পাহাড় দেখা যায়, যেগুলোকে এরা ঘাট নামে চিহ্নিত করে, বা মেনলি উপত্যকা দেখা যায় যেগুলো ঘাট। আর এখানে হচ্ছে পেনি প্লেন দেখা যায়, অর্থাৎ ক্ষয়জাত সমভূমি, ক্ষয় হয়ে সমান হয়ে গেছে, মাঝে মাঝে উঁচু শিলা থাকবে, যেটাকে এখানে পেনি প্লেন বলা হচ্ছে। এবার হচ্ছে নর্থ ইস্টার্ন প্লেটু। তো আমরা 2টা ডিভিশন পড়লাম, একটা পড়লাম সেন্ট্রাল হাইল্যান্ড, অর্থাৎ যেটা নর্মদা নদীর উত্তরে আছে, যার মেনলি 5টার ভাগ, মারোয়ার, মালব, ঠিক আছে, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, ছোটনাগপুর প্লেটু। আর এই মারোয়ার আর মালবের মাঝখানে একটা আছে মধ্য ভারতের পাথার, যেহেতু মধ্য ভারতে অবস্থান করছে ওই জন্য। আর এর 3টা অংশ ডেকান প্লেটুর, একটা হচ্ছে মহারাষ্ট্র, এদিকে আছে কি মহারাষ্ট্রের এদিকে আছে তেলেঙ্গানা, আর নিচের দিকে আছে কর্ণাটক। কর্ণাটকের আবার 2টা ভাগ, একটা হচ্ছে মালনদ, একটা ময়দান, আর একটা ভাগ কিন্তু কোস্টাল রিজিয়নের মধ্যে পড়ছে। এবার চলে আসবো আমরা নর্থ ইস্টার্ন প্লেটু। নর্থ ইস্টার্ন প্লেটু বলতে এই যে অঞ্চলটা, ঠিক আছে, অর্থাৎ মেঘালয়টা কিন্তু নর্থ ইস্টার্ন প্লেটুর মধ্যে পড়ছে। তো লোকেশন হচ্ছে মেঘালয় অ্যান্ড আসাম। মেঘালয় তো গোটা রাজ্যটা আছেই, আসামের একটা বিশেষ পাহাড় এখানে পড়ে, যেটা অনেক সময় এক্সামে দিয়ে দেয়, যে মেঘালয়ের প্লেটুর মধ্যে আসামের একমাত্র পাহাড়, সেই পাহাড়টার নাম কি, যার নাম হচ্ছে কার্বি অ্যানালগ, ঠিক আছে। কার্বি অ্যানালগ নামটা আরও শোনা হবে, কারণ এখানে মনে হয় একটা কি অভয়ারণ্য নাকি আছে। তো কার্বি অ্যানালগ মনে রাখতে হবে, কার্বি অ্যানালগ হিলটা কিন্তু আসামে অবস্থিত, যেটা কিন্তু ইয়ের পার্ট, কি বলে যে নর্থ ইস্টার্ন প্লেটুর পার্ট, মাউন্টেনের পার্ট নয় কিন্তু। তো এখানে মেঘালয়ের মধ্যে এরকম কয়েকটা পাহাড় পাওয়া যায়, যেমন গারো, খাসি, জয়ন্তিয়া, আর এদিকে একটা আছে কার্বি অ্যানালগ, ঠিক আছে। নিচের দিকে আছে বারেইল রেঞ্জ, তো ওগুলো তো এর মধ্যে পড়ে না, ওগুলো অ্যাকচুয়ালি নর্থ ইস্টার্ন হিমালয়ের মধ্যে পড়ে। তো মেইনলি আমাদের এই 4টাই মনে রাখতে হবে, গারো, খাসি, জয়ন্তিয়া আর কার্বি অ্যানালগ আসামের। গারো, খাসি, জয়ন্তিয়া, কার্বি অ্যানালগ। এর মধ্যে গারো, খাসি, জয়ন্তিয়ার মধ্যে সবথেকে উঁচু হচ্ছে খাসি, যারই সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং, ঠিক আছে। শিলং হচ্ছে এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, লেখা আছে এখানে হাইয়েস্ট পিক শিলং। এটা কার মধ্যে অবস্থান করছে, খাসির মধ্যে কিন্তু, ঠিক আছে। একটা আছে জয়ন্তিয়া, একটা আছে জয়ন্তী, ঠিক আছে। জয়ন্তী যেটা আছে ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে, আর এখানে গারো, খাসি, জয়ন্তিয়া। তো মিনারেলস এখানে কোল পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, ইউরেনিয়াম পাওয়া যায়, লাইমস্টোন পাওয়া যায়। এটা হচ্ছে পৃথিবীর ওয়েটেস্ট এরিয়া, অর্থাৎ সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল। এখানে যত বৃষ্টিপাত হয় পৃথিবীর কোথাও ওরকম বৃষ্টিপাত হয় না। এটা ভারতের সবথেকে বৃষ্টি হয়। আর যদি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি কোনো জায়গায় হয়, তাহলে সেটা হচ্ছে ধর্মশালা, জায়গাটা আছে ধর্মশালা, ওই জায়গাটাও প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু ওটা দ্বিতীয় সর্বোচ্চ কিনা আমি জানি না, কিন্তু ওখানেও প্রচুর বৃষ্টিপাত হয়। এবার আছে বাস্তার প্লেটু।
তো বাস্তার প্লেটও একটা বিশেষ কারণে বিখ্যাত। এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা দেখলাম সবগুলো কিন্তু হয় দুটা রাজ্য না তিনটা রাজ্য, একমাত্র এটাই আছে যে চারটা রাজ্যের মধ্যে বিস্তৃত। ঠিক আছে, তো সেই চারটা রাজ্য কি, একটা হচ্ছে ছত্তিশগড়, একটা হচ্ছে উড়িষ্যা, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। তো এটা আমাদের খুব মনে রাখতে হবে, দুটা কোশ্চেন এখান থেকে আসে। এখানে যেমন দেখলাম একটা প্লেটু যে চারটা রাজ্যের মধ্যে অবস্থিত, ঠিক ওরকমই একটা পাহাড় আছে একটু উপরে পড়বো, যে পাহাড়টা কেবলমাত্র একটা রাজ্যের মধ্যে অবস্থান করছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে নিম্নলিখিত কোন পাহাড়টি কেবলমাত্র একটা রাজ্যের মধ্যে অবস্থান করছে, তো নামটা নিচের দিকে আছে, পড়বো তখন বলবো। আর এর মধ্যে কোন প্লেটু রিজিয়নটা চারটা রাজ্যের মধ্যে অবস্থান করছে, সেটা হচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। বা আমাদের এভাবেও দিয়ে দিতে পারে যে এর মধ্যে নিম্নোক্ত কোন রাজ্যে বাস্তার প্লেটু বা দণ্ডকারণ্য প্লেটু অবস্থান করছে না, তাই সেদিক থেকে মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ছত্তিশগড়, ঠিক আছে, নিচের দিকে আছে অন্ধ্রপ্রদেশ, একদিকে আছে উড়িষ্যা আর এদিকে আছে তেলেঙ্গানা। ঠিক আছে, এই কয়েকটা রাজ্য জুড়ে কিন্তু এটা অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশ এখানে তেলেঙ্গানাকে দেখায়নি, কারণ অন্ধ্রপ্রদেশের ভাগটা এখানে নাই, তো উপরের দিকটা তেলেঙ্গানাও হবে। আগে তিনটা ছিল, এখন চারটা হয়ে গেছে। ঘন জঙ্গল রয়েছে এবং এখানে লেফট উইনিং এক্সট্রিমিজম লক্ষ্য করা যায়, অর্থাৎ যে বামপন্থী ক্রিয়াকলাপ, মাওবাদীদের বাসস্থান এখানে, যেহেতু ঘন জঙ্গল। তো দণ্ডকারণ্যের নাম আসলে অনেক সময় আমাদের মাওবাদীর কথা মনে আসে, তো মাওবাদীদের এটা আশ্রয়ভূমি। ঠিক আছে, এবার গোটা অঞ্চলটা যেগুলো আমরা পড়লাম সবগুলো কিন্তু এর মধ্যে আছে। তো আমরা যদি দেখি যে এর মধ্যে দিয়ে একটা নর্মদা নদী চলে গেছে এরকম করে, ঠিক আছে, যে নর্মদা নদী উত্তরেরটাকে বলছে মধ্য ভারতের উচ্চভূমি আর এটাকে বলেছে দাক্ষিণাত্য প্লেটু। ঠিক আছে, তো মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে প্রথমে আছে মারোয়ার, তারপর আছে মালবের পর আছে বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, ছোটনাগপুর প্লেটু। আর এটা হচ্ছে এরকম মহারাষ্ট্র প্লেটু, এটা হচ্ছে তেলেঙ্গানা, আর নিচের দিকে একটা আছে কর্ণাটক প্লেটু দুটা ভাগ, এদিকে একটা নাম হচ্ছে মালনাদ, এদিকে নাম হচ্ছে ময়দান। ঠিক আছে, পেনিপ্লেন দেখা যায় কোথায়, তেলেঙ্গানার মধ্যে। আর এটা যেটা আছে শিলং প্লেটু, বা অনেক সময়কে মেঘালয় প্লেটু, শিলং যেহেতু উচ্চ ওই জন্য শিলংয়ের নামেও শিলং প্লেটু বলা হয়। মেঘালয় প্লেটু কে আছে, তো মেঘালয় প্লেটু গারো, খাসি, জয়ন্তিয়া, আর এদিকে একটা আসামের পাহাড় যেটা নাম হচ্ছে কার্বি অ্যানালগ। তো আসামের পাহাড়টা মনে রাখতে হবে, কার্বি অ্যানালগটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এতগুলো গেলাম মালভূমি অঞ্চল। এবার আমরা পূর্বে এখানে কিছু পাহাড়ও দেখা যায়, হিল অঞ্চল। তো সেই হিল অঞ্চলগুলো কী, তো মেনলি এখানে 4 ধরনের পাহাড় দেখা যায়, 5 ধরনের। একটা নাম হচ্ছে আরাবল্লী পর্বত শ্রেণী, রেঞ্জ লেখা আছে, পর্বত শ্রেণী। বিন্ধিয়ান রেঞ্জ অর্থাৎ বিন্ধ্য পর্বতমালা আছে, সাতপুরা রেঞ্জ অর্থাৎ সাতপুরা পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট আছে। ঠিক আছে, ইস্টার্ন ঘাট আছে। অর্থাৎ আমরা যদি দেখি প্রথমে এরকম আরাবল্লী পর্বত আছে, তারপরে এখানে আছে কি বিন্ধ্য পর্বত, তারপরে আছে এখানে কি সাতপুরা পর্বত। বিন্ধ্য আর সাতপুরার মাঝে একটা নদী প্রবাহিত হয়েছে যার নাম হচ্ছে নর্মদা নদী। তো নর্মদা নদী এই দুটা পর্বতকে আলাদা করেছে, কিংবা এই দুটা পর্বত নর্মদা নদীকে আলাদা করেছে। এই নর্মদা, এই সাতপুরা পর্বতের নিচ দিয়েও একটা নদী গেছে যার নাম হচ্ছে তাপি নদী বা তাপ্তি নদী। ঠিক আছে, তারপরে এরকম করে ভারতবর্ষ আছে। তো এদিকটা আছে পশ্চিমঘাট পর্বত, এদিকটা আছে পূর্বঘাট পর্বত। তো এরকম আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট। আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা মানে আমার ভারত সেরা, আমার থেকে আরাবল্লী, ভারত থেকে বিন্ধ্য, সাতপুরা থেকে সেরা। ঠিক আছে, এরকম করে মনে রাখলে সুবিধা। তো আরাবল্লী রেঞ্জ তো সেরকম ডিভিশন নেই, কিন্তু বিন্ধ্যান রেঞ্জ আবার অনেকগুলো ছোটো ছোটো পাহাড় দ্বারা গঠিত। ফর এক্সাম্পল বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্যান রেঞ্জ মানে বিন্ধ্য পর্বতমালা সবগুলোকে একত্রে বলছে, কিন্তু বিন্ধ্য পর্বত বলতে একটা ছোটো পাহাড়কে বলছে। ঠিক আছে, ভান্ডের পর্বত, কৈমুর পর্বত, পরেশনাথ পর্বত, এগুলো কিন্তু সবগুলো একত্রে বিন্ধ্যান রেঞ্জ নামে পরিচিত। সাতপুরা পর্বত শ্রেণীও ওরকম অনেকগুলো ছোটো ছোটো পর্বত নিয়ে গঠিত, যেমন একটা আছে সাতপুরা পর্বত, মহাদেব পর্বত, মৈকাল পর্বত। এই মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক, যেখান থেকে ভারতবর্ষের প্রধান 3টা নদী তৈরি হয়েছে। ফর এক্সাম্পল নর্মদা, ওদিকে চলে গেছে সোন, আর একদিকে সম্ভবত মহানদী, পূর্ব একটু আগে। তো এটা অনেক সময় জিজ্ঞেস করে, মহানদী গোটা নদীটা তৈরি হয়নি, মহানদীর একটা বড় উপনদী তৈরি হয়েছে ওখান থেকে, ওই জন্য ধরা যায় মহানদীটাই তৈরি হয়েছে। তো সাতপুরা, মহাদেব আর মৈকাল এই 3টাকে একত্রে সাতপুরা রেঞ্জের মধ্যে ধরা হয়। ওয়েস্টার্ন ঘাট যেটা আছে, তো ওয়েস্টার্ন ঘাটেও এরকম অনেকগুলো ছোটো ছোটো পর্বত আছে, মানে ছোটো ছোটো করে আছে। একটা হচ্ছে বালাঘাট, সাতমালা, নীলগিরি। তো যখনই আমরা এগুলো নাম শুনবো বুঝে নেবো যে আচ্ছা এটা তো ওয়েস্টার্ন ঘাটের পর্বত। আনাইমুদি, কার্ডামাম, নাগেরকেলি। তো কার্ডামাম হচ্ছে সর্বদক্ষিণে অবস্থিত একটা পাহাড়, তবে অনেক সময় কার্ডামান অপশন না দিয়ে নাগেরকেলি দিয়ে দিচ্ছে এখন। নাগেরকেলি যদি দিয়ে দেয়, তো নাগেরকেলি হচ্ছে ভারতের সর্বদক্ষিণে অবস্থিত একটা পাহাড় বা পর্বত। ঠিক আছে, তো কার্ডামাম অপশন থাকলে কার্ডামান হবে, আর নাগেরকেলি থাকলে নাগেরকেলি হবে। এগুলো কিন্তু পরপরই সাজানো আছে, অর্থাৎ বালাঘাটটা উপরে আছে, তারপরে সাতমালা, তারপরে নীলগিরি, আনাইমালাই, কার্ডামাম আর নাগেরকেলি। এর মধ্যে নীলগিরিটা বিশেষ কারণে বিখ্যাত, কারণ এটা এমন জায়গায় অবস্থান করছে যেখানে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত কিন্তু মিলিত হয়েছে। মানে নীলগিরি হচ্ছে মিটিং পয়েন্ট বিটুইন ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। তো এই জিনিসগুলো সব লেখা আছে এখানে, ধীরে ধীরে আমরা পড়বো এখন। তো আরাবল্লী রেঞ্জ দিয়ে শুরু করি।
তো আরাবল্লী রেঞ্জ থেকে যেটা সব থেকে কোশ্চিন আসে সেটা হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ আর এটা কী ধরনের পর্বতমালা। তো মনে রাখতে হবে এটা হচ্ছে ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন। যে সময় এই পর্বতটা তৈরি হয়েছিল সেখানে সেই সময় পৃথিবীর মাত্র কয়েকটাই পর্বতমালা ছিল, তার মধ্যে একটা হচ্ছে অ্যাপ্লেসিয়ান পর্বতমালা যেটা নর্থ আমেরিকায় অবস্থিত। তো সেই সময় কিন্তু এই পর্বতমালাটা তৈরি হয়েছে, ওই জন্য একে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন। ঠিক আছে, তো ভারতবর্ষে দুইটা ভঙ্গিল পর্বত আছে, মানে একটা তো হিমালয় পর্বত চলে গেল, ট্রান্স হিমালয়টা ভঙ্গিল পর্বত, আর একটা হচ্ছে এইটাও ভঙ্গিল পর্বত, বাট এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত আর ওটা হচ্ছে নিউ ফোল্ডেড মাউন্টেন। ওটা টার্সিয়ারি যুগে তৈরি হয়েছিল, এটা তার থেকে অনেক প্রাচীন। এর অবস্থান হচ্ছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, এমনকি দিল্লি পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, উত্তর দক্ষিণে বিস্তৃত না। তো নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট ওয়েস্ট ডিরেকশনের মধ্যে এটা আছে, অর্থাৎ মানে এরকম করে আছে আর কি বাঁকানো। ঠিক আছে, এটা কি ওয়েস্ট সাউথ ওয়েস্ট হবে না সাউথ ইস্ট হবে? হ্যাঁ ওয়েস্ট ঠিকই আছে, সাউথ ওয়েস্ট এদিক থেকে এদিকে ঠিক আছে। রিভার অরিজিনেটেড এখান থেকে, যেমন বানস নদী বা বানস নদী, লুনি নদী, সাখী নদী, সাবরমতী নদী। এই লুনি নদীটা এমন একটা বৈশিষ্ট্যর অধিকারী যেটা কিন্তু আর বাকি কোনো নদীতে নেই, কারণ এর প্রথম দিকে নদীটার জলটা হচ্ছে মিষ্টির জল, কিছু দূর পর গিয়ে হঠাৎ করে এই নদীর জলটা হয়ে যায় নোনতা। ঠিক আছে, অর্থাৎ একই নদী অথচ একদিকে মিষ্টি জল একদিকে নোনতা জল, সেটা আমরা নদীর গিয়ে পড়বো। তো চলে আসবো আমরা বিন্ধিয়ান রেঞ্জ দিয়ে। তো বিন্ধ্য পর্বতমালা অ্যাকচুয়ালি কোথায় অবস্থান, এই আরাবল্লী পর্বত হয়ে গেল। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বললাম না আমি, গুরু শিখর। কোনো কোনো বইয়ে মাউন্ট আবু লেখা থাকতে পারে, কিন্তু মাউন্ট আবু একটা এরিয়া, ঠিক আছে, তার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। যদি মাউন্ট আবু আর গুরু শিখর দুটাই অপশন থাকে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গুরু শিখর, কিন্তু যদি দুটার মধ্যে যে কোনো একটা থাকে যেটা থাকবে ওটাই অ্যান্সার হবে, মাউন্ট আবুর গুরু শিখর। এরকম করে আমরা মনে রাখবো যে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট আবুর গুরু শিখর। এটা কিন্তু খুব পরীক্ষায় দেয়। তো এটা বললাম আমরা আমার থেকে আরাবল্লী। এবার পড়বো আমরা ভারত থেকে হচ্ছে বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত কোথা থেকে বিস্তৃত? গুজরাটের জোবার থেকে বিহারের সাসারাম পর্যন্ত, অর্থাৎ গুজরাট থেকে একদম বিহার পর্যন্ত কিন্তু বিস্তৃত, দিতে অনেক সময় পরীক্ষায়। এবং এর অবস্থান হচ্ছে নর্মদা নদীর উত্তরে। ঠিক আছে, নর্মদা নদী যে বয়ে গেছে তার উত্তরে অবস্থান। এটা পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত। বিন্ধ্য, ভান্দের, কৈমুর, পরেশনাথ এগুলো কিন্তু এর শাখা বলা যেতে পারে। আর এটা হচ্ছে ব্লক মাউন্টেন অর্থাৎ স্তূপ পর্বত। আমরা জানি নর্মদা নদী নিচু হয়ে গেছে, আর ফলস্বরূপ উপরে ওই দিকটা আর এই দিকটা এরকম উঁচু হয়ে গেছে। ঠিক আছে, নর্মদা নদী নিচু হয়নি, নর্মদা নদী ওই জায়গায় আছে, কিন্তু উপরের দিকটা উঠে গেছে আর কি। তো এরকম করে ব্লক মাউন্টেন তৈরি হয়েছে। তো ব্লক মাউন্টেন ভারতবর্ষে মেইনলি দুটাই আছে। একটার নাম হচ্ছে কি, উপরের দিকে হচ্ছে কী বলে যে বিন্ধ্য পর্বত, আর নিচের দিকে হচ্ছে সাতপুরা পর্বত। ঠিক আছে, যার মাঝখান দিয়ে কিন্তু নর্মদা নদী প্রবাহিত। তো হচ্ছে বিন্ধ্য, ভান্দের, কৈমুর, পরেশনাথ এগুলো আছে। নর্মদা নদী বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, উত্তর থেকে দক্ষিণে উত্তর ভারতকে দক্ষিণ ভারত থেকে আলাদা করেছে। অর্থাৎ নর্মদা নদী এমন একটা নদী যে নদীর উত্তরে হচ্ছে উত্তর ভারত আর নিচে হচ্ছে দক্ষিণ ভারত। আমরা যদি বলি আমরা এখন দক্ষিণ ভারতে আছি, তার মানে বুঝতে হবে যে নর্মদা নদীর দক্ষিণে আছে। তো বিন্ধ্য, ভান্দের, কৈমুর, পরেশনাথ এগুলা থেকে সেরকম কোশ্চেন আসে না, খালি মনে রাখতে হবে যেগুলো এরই পার্ট। তবে এখানকার সর্বোচ্চ শৃঙ্গগুলো যাতে সবাই একটু পড়ে নেয়। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম যেমন গুড উইল পিক, অর্থাৎ সৎ ভাবনা শিখর। তো বিন্ধ্য তো ভারত থেকে এসেছে, আমার ভারত থেকে বিন্ধ্য, তো বিন্ধ্য মানে ভারতের লোকগুলো কী হবে, সৎ ভাবনার হবে। ঠিক আছে, তো সৎ ভাবনা শিখর হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ। ভান্দেরের সর্বোচ্চ শৃঙ্গ আমি পাইনি, তবে এটা এমপি রাজ্যতে আছে। কৈমুর আছে। এবার কৈমুর হচ্ছে যেখানে লাইমস্টোন প্রচুর পাওয়া যায়। ঠিক আছে, তো এটা একদিকে হচ্ছে ভান্দের আর একদিকে হচ্ছে পরেশনাথ, তার মিডিলে এই অবস্থান করছে। পরেশনাথ পর্বতটাকে বলা হয় হিডেন জেম অফ ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ডের একটা হচ্ছে গোপন জায়গা, মানে প্রচুর খনিজ পাওয়া যায়, মানে এখনও কী পাওয়া যাবে ওটা মানুষই জানে না। ঠিক আছে, হিডেন অনেক কিছু আছে, তো জন্য বলা হয় হিডেন জেম ইন ঝাড়খণ্ড। তো পরেশনাথের ইস্টার্ন পার্ট অফ কৈমুর রেঞ্জ, অর্থাৎ কৈমুরের পূর্ব দিকে কিন্তু এর অবস্থান। ঠিক আছে, এগুলো সব পরপর মনে রাখতে হবে। তো দুটা পর্বত আমরা পড়লাম, একটা হচ্ছে আমার মানে আরাবল্লী, তারপর হচ্ছে ভারত মানে বিন্ধ্য। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা এই জায়গায় আছে, যেটার নাম হচ্ছে মাউন্ট আবুর গুরু শিখর। ঠিক আছে, আর বিন্ধিয়ান রেঞ্জের বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুড উইল পিক বা সৎ ভাবনা শিখর। এবার চলে আসবো আরেক টান, যেটা নর্মদা নদীর দক্ষিণে আছে, মাঝখানে একটা নর্মদা নদী আছে তার দক্ষিণে, যেটা হচ্ছে সেরা ফর সাতপুরা। ঠিক আছে, তো সাতপুরা হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর ছত্তিশগড় রাজ্য জুড়ে অবস্থান করছে। এটাও কিন্তু ওয়েস্ট থেকে ইস্টে অবস্থিত। এর অনেকগুলো শাখা আছে, যেমন হচ্ছে সাতপুরা নিজে একটা, মহাদেব, মৈকাল এই কয়েকটা। এটাও কিন্তু একটা ব্লক মাউন্টেন, অর্থাৎ বললামই আমি নাম করা ব্লক মাউন্টেন ভারতবর্ষে দুটাই আছে যেগুলো পরীক্ষায় দেয়। একটা হচ্ছে উপরে হচ্ছে
বিন্ধ্য আর নিচে হচ্ছে সাতপুরা, তার মাঝখান দিয়ে কিন্তু নর্মদা নদী গেছে। ঠিক আছে, তো সাতপুরা হচ্ছে সাতপুরার একটা ভাগ হচ্ছে সাতপুরা, যে যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে ধূপগড়। তো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, এটা আমার রাখতে হবেই। মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পাঁচমারি। ঠিক আছে, মহিকাল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, মহিকালটা একটু ইম্পর্টেন্ট আছে। মহিকাল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। এই অমরকণ্টক থেকেই 3টা নদী উৎপন্ন হয়েছে, একটা তো নর্মদা স্বয়ং, ঠিক আছে, আর একটা এইদিকে চলে গেছে যেটা হচ্ছে সোন, ঠিক আছে, আর একটা এই দিকে চলে আসছে যার নাম হচ্ছে মহানদী, যেটা উড়িষ্যায় গিয়ে চিল্কা হ্রদ তৈরি করেছে। ঠিক আছে, তো এরকম নর্মদা, সোন আর মহানদী, এই জন্য এটাকে একটা আদর্শ কি বলা হয়, জল বিভাজিকার উদাহরণ অমরকণ্টক, যেখান থেকে অনেকগুলো নদী আলাদা আলাদা হয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে, নর্থের দিকে সোন গেছে, মহানদী গেছে ইস্টের দিকে, আর নর্মদা গেছে সাউথের দিকে। উল্টা লেখা আছে, মহানদী গেছে সাউথের দিকে, নর্মদা গেছে ইস্টের দিকে। তো এইটা নোট তো আমি ঠিক করতে পারবো না, আর এগুলো সবাই জানি, নর্মদা তো ইস্টের দিকে, এই নর্মদা গেছে ওয়েস্টের দিকে, না, নর্মদা গেছে ওয়েস্টের দিকে, এদিকে, আর এই গেছে সাউথে, এই গেছে নর্থে। যাই হোক, এগুলো সবাই জানবেই। তো গেল, এটা কি হলো, এটা সাতপুরা রেঞ্জ। তো সাতপুরা রেঞ্জের সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি, আর মহিকালের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, যেখান থেকে 3টা নদীর উৎপত্তি। এবার চলে আসবো আমরা ওয়েস্টার্ন ঘাট। তো ওয়েস্টার্ন ঘাট অ্যাকচুয়ালি আমরা এই অঞ্চলটাকে বুঝি, এই জায়গায়, অর্থাৎ একদিকে আছে সমুদ্র, অর্থাৎ যার পাশে আছে এরকম করে হচ্ছে কি বলে যে, এটা উপকূলীয়, পশ্চিম উপকূলীয় সমভূমি, আর যার এদিকে আছে এটা ওই অঞ্চলটা। তো পশ্চিম উপকূলীয় সমভূমির পাশের যেটা আছে ওয়েস্টার্ন ঘাট, সেটাই আমরা বলবো। অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমির পূর্ব দিকটা। তো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, এগুলো রাজ্য জুড়ে অবস্থান করছে। এর আনাদার নাম হচ্ছে সহ্যাদ্রি বা দ্য মাউন্টেন অফ পেশেন আর কি। ঠিক আছে, অর্থাৎ ধৈর্যের পাহাড়। একে এই জন্য বলে সহ্যাদ্রি, কারণ এর অনেক ধৈর্য, এটা কিন্তু ভেঙে যায়নি। ঠিক আছে, ইস্টার্ন ঘাট আমরা দেখবো যে অনেক স্থানে গ্যাপ আছে, অনেকগুলো গ্যাপ আছে, কিন্তু এটা কিন্তু একটানা বিস্তৃত এই জন্যই কারণ এখানে কোনো বড় নদী উৎপন্ন হয়নি যে একে ভেঙে দিয়ে প্রবাহিত হবে। কিন্তু এই ওয়েস্টার্ন ঘাট থেকে যত নদী নির্গত হয়েছে সবগুলো কিন্তু এরকম চলে গেছে এবং ইস্টার্ন ঘাটকে কিন্তু ভেঙে দিয়েছে পরস্পর থেকে, আর বদ্বীপ তৈরি করছে। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে ধৈর্য, এটা হচ্ছে অধৈর্য, এর ধৈর্যই নাই, ওই জন্য ভেঙে গেছে। ঠিক আছে, তো ব্লক মাউন্টেন অ্যাজ ওয়েল অ্যাজ রেসিডুয়াল হিল বলা হয়, তবে আমরা ব্লক মাউন্টেনই মনে রাখবো, যেটা একটা ব্লক মাউন্টেন, কারণ আমরা জানি যে এই উপকূল যেটা আছে সেটা কিন্তু অবনমনের ফলে তৈরি হয়েছে। তো যে নিচে একটা জায়গায় যদি বসে যায়, একটা জায়গায় যদি উঁচু থাকে, তো যেটা উঁচু থাকে সেটাকে আমরা ব্লক মাউন্টেন বলে থাকি। তো এই জন্য এটা একটা ব্লক মাউন্টেন। ঠিক আছে, তো এখানে আছে কয়েকটা, বালাঘাট আছে, সাতমালা আছে, নীলগিরি আছে, নাইমালাই আছে, কার্ডামাম আছে, নাগেরকেলি আছে। জাস্ট পর মনে রাখতে হবে। ঠিক আছে, অত বেশি ইম্পর্ট্যান্ট নয়। এর হাইস্ট পিক হচ্ছে আনাইমুদি, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ এটা কোনো গ্যাপ নেই, আছে কয়েকটা গ্যাপ, কিন্তু সেই গ্যাপগুলো অত বড় নয় যতটা ইস্টার্ন ঘাটে আছে, ওই জন্য এটাকে ধরাই হয় না। এর কতগুলো পাস আছে এখানে, থলঘাট, ভোরঘাট আর পলঘাট, আর একটা আছে সেনেকোটা ঘাট। তো এই পাসগুলো আমরা পড়ানোর সময় পড়ব, থলঘাট, ঠিক আছে, ভোরঘাট, পলঘাট আর সেনেকোটা ঘাট। তো এটা অনেক সময় উত্তর থেকে দক্ষিণে সাজাতে দেয়। তো এটা আমি পড়ানোর সময় একটা মজার বলি যে, মানলাম একটা টাকলা লোক যার মাথায় চুল নাই, ভুঁড়িওয়ালা লোক নিজের পায়ে দাঁড়িয়ে আছে এরকম। তো টাকলা টি থেকে হচ্ছে কি থলঘাট, আর ভুঁড়ি থেকে হচ্ছে ভোরঘাট, আর পায়ে দাঁড়িয়ে আছে পলঘাট। তো উপরে হবে থল, তারপর হচ্ছে ভোর, তারপর হচ্ছে পল। ঠিক আছে, তো এগুলো উল্টাপাল্টা হয়, কিন্তু এভাবে মনে রাখলে হবে না। তো টাকলার ট থেকে থল, আর ভুঁড়ির ভ থেকে ভোর, আর পা থেকে হচ্ছে পালঘাট, আর তার নিচে একটা আছে সেনেকোটা ঘাট, যেটা অতটা ইম্পর্টেন্ট নয়। এগুলো কোথায় অবস্থান করছে না করছে যেহেতু আমি পাস পড়াবো তখন বলে দেবো, বা নিজে পড়লেও হবে। তো এর অনেকগুলো ভাগ আছে, আমি বললামই। উত্তরটা হচ্ছে নর্দার্ন সহ্যাদ্রি আর সাউদার্ন সহ্যাদ্রি, দুই ভাগে ভাগ করেছে অ্যাকচুয়ালি। তো নর্দার্ন সহ্যাদ্রির অনেক সময় সর্বোচ্চ শৃঙ্গ জিজ্ঞেস করে, তো হচ্ছে কলসুবাই হবে। আর সাউদার্ন সহ্যাদ্রি পুষ্পগিরি দেওয়া আছে, কিন্তু এটা মনে হয় আনাইমুদি হবে। ঠিক আছে, কারণ গোটা তাহলে তো ভাগই হলো না আর কোনো। তো বালাঘাট এবার আছে, বালাঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হরিশ্চন্দ্রপুর। সাতমালার হচ্ছে ধোয়াঢাপ। নীলগিরি আছে, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ দোদাবাদা। এটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট পিক অফ সাউদার্ন ইন্ডিয়া। আনাইমুদি সব থেকে বড়, তারপরে এটা। আনাইমুদি হচ্ছে হাইয়েস্ট পিক অফ সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ এখানে অবস্থিত আনাইমুদির সর্বোচ্চ শৃঙ্গ, যেটা এখানকার মানে পশ্চিমঘাটের আনাইমুদি, সেটা হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। কার্ডামাম হচ্ছে আনাইমুদিরই একটা অংশ। ঠিক আছে, নাগেরকেলি যেটা আছে এক্সট্রিম সাউদার্ন পার্ট অফ মাউন্টেন, অর্থাৎ পর্বতের একদম সর্বশেষ সীমানা যদি বলি আমরা, তো নাগেরকেলি। ঠিক আছে, কার্ডামামের পরেও নাগেরকেলি আসে একদম শেষ সীমানায়।
তো এটা গেল ওয়েস্টার্ন ঘাট, যেখান থেকে মেইনলি আমাদের এটুকু বুঝতে হবে যে ওয়েস্টার্ন ঘাট কোন কোন রাজ্যের মধ্যে আছে, ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কী, ওয়েস্টার্ন ঘাট একটা না বিস্তৃত নয়, এই কয়েকটা জিনিস। ওয়েস্টার্ন ঘাটের মধ্যে 3টা ছোটো ছোটো গ্যাপ আছে, থলঘাট, ভোরঘাট আর পলঘাট, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আছে ইস্টার্ন ঘাট। তো ওয়েস্টার্ন ঘাট তো আমরা পড়লাম, এরপর আছে দিকে ইস্টার্ন ঘাট। তো ইস্টার্ন ঘাটের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু স্থানে স্থানে গ্যাপ আছে, ঠিক আছে। তো সেই গ্যাপগুলোর জন্যই একে কিন্তু সহ্যাদ্রি বলে না, মলয়াদ্রি বলে, ঠিক আছে, নরম আর কি, নরম ওই জন্য ক্ষয় হয়ে গেছে। তো পূর্বে বঙ্গোপসাগরের উপকূল থেকে মহানদী থেকে বঙ্গোপসাগরের উপকূল মহানদী থেকে ভাইগাই পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত, অর্থাৎ এরকম মহানদী থেকে ভাইগাই পর্যন্ত, যেটা উড়িষ্যায় আছে। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কর্ণাটক কিন্তু এর মধ্যে পড়ছে। এখানে কতগুলো পর্বতশ্রেণী আছে, যেটা হচ্ছে সেভেরো, নান্নামালাই, জাভাদি, এরকম অনেকগুলো পর্বত আছে। এর সর্বোচ্চ শৃঙ্গ ওটার থেকে একটু কম, কারণ এটা ক্ষয় হয়ে যাচ্ছে, 400 থেকে 600, এবং এটা হচ্ছে একটা ক্ষয়জাত পর্বতমালা, ক্ষয়জাত রেসিডুয়াল হিল, ঠিক আছে। ওই 3টা হচ্ছে ব্লক মাউন্টেন, এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। তো এটি নদী দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ পরস্পর থেকে বিচ্ছিন্ন। আমরা যদি দেখি তাহলে দেখবো যে এখানে অনেকগুলো বড় বড় নদী গেছে, এক তো মহানদী গেছে, তারপরে মহানদী গেছে, তারপর হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে, এরকম বোঝা গেল। এতগুলো কিন্তু আছে। এখান থেকে একটা কোশ্চেন আসে যে গোদাবরী ও কৃষ্ণা নদের মাঝে কোনো পাহাড় নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে মহানদী থেকে শুরু করে একদম এদিকে লাস্টে একটা ভাইগাই নদী আছে, যতগুলো নদী আছে তার মধ্যে কিছু না কিছু পাহাড় আছে। যেমন এখানে আছে মহেন্দ্রগিরি, এখানে আছে কি জিন্দাগাড়া, তারপরে এই জায়গা যেটা আছে সেখানেও একটা পাহাড় আছে নাল্লামালাই, ভেলকোন্ডা, এরকম আছে। কিন্তু কৃষ্ণা আর গোদাবরী এমন একটা জায়গা যার মধ্যে কিন্তু কোনো পাহাড় নেই, একটা বিশেষ মানে বৈশিষ্ট্য এটা। তো অনেক সময় জিজ্ঞেস করে যে কোন দুটা নদীর মাঝখানে ইস্টার্ন ঘাটের কোনো অংশ নেই, তো সেটা হবে কিন্তু কি গোদাবরী আর কৃষ্ণা। এই জন্য বলা হয় গোদাবরী আর কৃষ্ণার যে ডেল্টা সেটা কিন্তু দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার, কারণ ওখানে পাহাড়ই নেই, বিশাল অঞ্চল জুড়ে বদ্বীপ তৈরি হয়েছে আর প্রচুর শস্য উৎপাদন হয়, ঠিক আছে। তো এই নীলগিরি পর্বত পশ্চিমবঙ্গর পর্বতমালার অংশ কি, পশ্চিমবঙ্গ পর্বতমালার অংশ, নীলগিরি পর্বত, এটা মনে হয় ভুল আছে কিছু, এটা ভুল আছে হয়তো। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, যেটা মোটামুটি এই দিকে অবস্থান করছে, মানে এই সাইডটাতে কোথায়। পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি, যার অর্থ হচ্ছে নরম, ক্ষয় হয়ে গেছে। এবার আছে ওয়েস্টার্ন ঘাট ভার্সেস ইস্টার্ন ঘাট। এই পার্থক্যটা বোঝা আমাদের খুব দরকার, যে পূর্বঘাট পর্বতমালা যেটা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত, আর পশ্চিম ঘাটটা হচ্ছে পশ্চিম উপকূলে অবস্থিত। এর বিস্তৃতি হচ্ছে মহানদী থেকে নীলগিরি পর্যন্ত, আর এটা হচ্ছে পশ্চিম ঘাট হচ্ছে একদম উত্তরে তাপি নদী থেকে দক্ষিণে নীলগিরি পর্যন্ত, ঠিক আছে। বললাম দুটা নীলগিরি পাহাড়ে এসে জয়েন্ট লেগেছে। অপর নাম হচ্ছে মলয়াদ্রি, এর অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। এর যদি উচ্চতা দেখি তাহলে পূর্বঘাট পর্বতমালার উচ্চতা একটু কম, পশ্চিম ঘাটের একটু বেশি, কারণ পশ্চিম ঘাটটা এখনও ক্ষয় হচ্ছে না। চওড়া যদি দেখি আমরা তাহলে পূর্বঘাটটা 100 থেকে 200 কিমি চওড়া, কিন্তু পশ্চিম ঘাটটা তুলনামূলকভাবে একটু কম চওড়া, ঠিক আছে। নিরবিচ্ছিন্নতা যদি বলি তাহলে পূর্বঘাটটা কিন্তু ছোটো ছোটো পর্বতের সমন্বয়ে গঠিত, অর্থাৎ অনেকগুলো গ্যাপ আছে মাঝখানে, সবগুলো পর্বত নিয়ে কিন্তু এটা গঠিত। কিন্তু পশ্চিমঘাট পর্বতমালাটা তুলনামূলকভাবে নিরবিচ্ছিন্ন, সেরকম কোনো গ্যাপ নাই, ছোটো ছোটো কয়েকটা গ্যাপ আছে, সেগুলোকে ধরাই হয় না অনেক সময়। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যদি দেখি তাহলে পূর্বঘাটের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বর্তমানে হচ্ছে জিন্দাগাড়া, ঠিক আছে। আর পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা আনাইমালাই পর্বতের অংশ। যদি আমরা বৃষ্টিপাত দেখি তাহলে এই অঞ্চলে কিন্তু পূর্বঘাট পর্বতমালায় কিন্তু তুলনামূলকভাবে একটু কম বৃষ্টিপাত হয়, কিন্তু এটা বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এর একটা বিশেষ অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাত হয়, কিন্তু তাও পশ্চিম ঘাটে একবারে যতটা বৃষ্টিপাত হয় এখানে তার তুলনায় অনেক কম হয়। অরণ্য যদি আমরা দেখি তো পূর্বঘাট পর্বতে শুষ্ক প্রকৃতির অরণ্য দেখা যায়, যেটা আমরা ফরেস্টের ক্লাসিফিকেশনে দেখব বা জলবায়ুর ক্লাসিফিকেশনে দেখব, ঠিক আছে। আর পশ্চিমঘাট পর্বতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, চিরহরিত প্রকৃতির বনভূমি কিন্তু এই জায়গায় লক্ষ্য করা যায়, সারা বছর গাছপালার সবুজ থাকে পাতা। নদ নদী যদি দেখি যে পূর্বঘাট পর্বতমালা থেকে তেমন কোনো বড় নদী উৎপত্তি হয়নি, অর্থাৎ পূর্বঘাট পর্বতমালাতে সেরকম নদীই নেই বলা চলে, কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থেকে কিন্তু প্রচুর নদী তৈরি হয়েছে, ঠিক আছে। ফর এক্সাম্পল গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই 3টাই তো বড় নদী, আরও আছে। এমনকি পশ্চিমঘাট পর্বতমালায় পশ্চিম দিকে গেছে এরকমও কয়েকটা নদী আছে, ঠিক আছে।